পর্দায় তিনি যতবার আসেন ততবার শুরু হয় অভিনয়ের নতুন অধ্যায়। মানে বুঝতেই পারছেন আমাদের সঙ্গে আছে পরাণ বন্দ্যোপাধ্যায়। জেঠু, প্রথমেই তোমায় স্বাগত সিটি সিনেমায়। কেমন আছো বলো এই ঠান্ডায়? স্বপন কুমারের রহস্য সিরিজের নতুন গল্প। আমি প্রথম বাঙালি পাল্প ফিকশন রাইটার, আর তুমি তার হিরো। এই যে মটা উচ্চারণ ঠিক মতো না হলে না আমার একটা বিভ্রান্তি হয় যে কেন আছে বললো নাকি না কেমন আছে বললো কেমন কেমন। ঠান্ডা তো জীবনের প্রথম পেলাম না। হ্যাঁ, তা ঠিক। বরং আমি যত ঠান্ডা মানে মিট করেছি তার 1/4 তো বোধহয় এখনো তোমরা করোনি মিট। আচ্ছা, সুতরাং ধরে নিতে পারো যে মহাকালের নিয়মে ঠিকই আছি। তো জেঠু, একটা জিনিস বলো তো, আমরা কথায় কথায় বলে থাকি কলকাতায় তেমন ঠান্ডা পড়ে না। এইবারের এই লাস্ট কয়েকটা দিন ধরে চলছে, মকর সংক্রান্তির আগে পরে, তারপরে কি মনে হয় এরপর আমাদের এই কথাটা বলা ঠিক, কলকাতায় তেমন ঠান্ডা পড়ে না? হ্যাঁ, বলা ঠিক। আচ্ছা, কেন ঠিক? প্রতিবারই কলকাতায় এই শীতের সিজনে একটা পিরিয়ডে দিন কতকের জন্য ঠান্ডাটা বেশ পড়ে, তারপরে সে তার নিজের খেয়ালে চলে। আর এই যে গঙ্গাসাগর মেলা টেলা হয় 14 থেকে কিছুদিন পর্যন্ত যায়, তারপরে আবার ল অফ ডিমিনিশিং রিটার্ন। সুতরাং অন্যান্য জায়গায় তাদের অক্ষরেখা নিরক্ষরেখা না কী সব বলে টলে ভূগোলে, সেই সব ক্ষেত্রে তারা আমাদের এখানেই তো এই কৃষ্ণনগরটা হলো আছে, ওদের কি নাকি ওদের রেখা টেখা গেছে বলে, আমি জানি না ওটা গেলে কি হয় তাও জানি না। ওখানে যেমন ঠান্ডা তেমনি গরম। কলকাতার বুকে সবই তো প্রকৃতির, তার খেয়াল হলো এইভাবে বইব। হ্যাঁ, সাগরে উপসাগরে কোথায় কি একটা দেখা দিল, ঘূর্ণি এসে ভোঁ করে ঘুরছে, সেখানে বুঝি এবার একটা ঝড় আসছে, এবার একটা শীতের ঢেউ আসছে। তারপরে সকালবেলা উঠে দেখে কই এলো না, তো বলে না ওটা ঘুরে বাংলাদেশে চলে গেছে। তা কখন কোথায় যাচ্ছে না যে জানি না, কিন্তু প্রতি শীতেই কয়েকদিনের জন্যে বেশ ঠান্ডা কলকাতা ভোগ করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মানে বলছো কলকাতা কোথাও না কোথাও অক্ষপাতিত্বে ভোগে? হ্যাঁ, অক্ষপাতিত্বে ভোগে। তো জেঠু, আজকে আমরা যেটার মানে যে ছবির জন্য কথা বলছি সেটা হলো বাদামি হায়নার কবলে। তো প্রথম জিজ্ঞেস করব, তুমি কোনোদিন এত জায়গায় তোমার ছবির জন্য হোক, তোমার ব্যক্তিগত জীবন হোক, তোমার ভ্রমণ, কোনোদিন কোনো ভয়ঙ্কর জীবজন্তুর কবলে পড়েছিলে, মানে যেটা মনে রাখার মতন তোমার কাছে? আমি তো জন্মেছি ভয়ঙ্কর জন্তুর কবলে। না, ছবি করতে গিয়ে সেইভাবে মনে পড়ে না। আচ্ছা, এমনি ঘুরতে গিয়ে? আমি ঘুরেছি কম। আচ্ছা, ঘোরাটা ঠিক আমার আসেনি যে কোনো কারণেই হোক। তবে ছবি করতে গিয়ে ঘুরে গেছি, মাথা ঘুরে গেছে, এরকম হয়েছে। মানে আক্ষরিক হো করে পড়ে গেছি তা না, মানে যে এইটা করতে হবে ওটা প্রধান করতে গিয়ে হয়েছে, প্রধান বলছি টনিক করতে গিয়ে হয়েছে, ওটা আলাদা। মানে সেই রকম কিছু হয়নি। তবে এইবার এই প্রধান করতে গিয়ে যেহেতু আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ওই গরুমারা ফরেস্ট, ওরিগ লাগোয়া রিসোর্ট, তারপরে একটা নদী ছোট্ট, ওই পাড়ে আমরা ছিলাম। ওখান থেকে যেখানে শুটিং করতে যেতাম সেটা 3500 ফুট ওপরে, আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। আচ্ছা, 2-3টে জঙ্গল পার হতে হতো, দুপাশে চা বাগান ইত্যাদি ইত্যাদি। একবার ফেরার সময় জঙ্গলটা যে কী জঙ্গল তুমি ভাবতে পারো না। দিনের বেলায় একটা জঙ্গল পার হচ্ছে যখন, অনেকগুলোতে আলো টালো আসে, কিন্তু একটা জঙ্গল একেবারে দিনের বেলা তো ওই আলো, আকাশের আলো, সূর্যের আলোতে একটুখানি ভিজিবল হয়, কিন্তু অন্ধকার। ফেরার সময় ওইখান থেকে যখন ফিরি তখন মুঠো মুঠো করে অন্ধকার ধরা যায়, লোকজনের তো কোনো প্রশ্নই নেই। একবার আমরা ফিরছি, নেপালি ড্রাইভার, সেখানে আমি, আমার এই নাতি, আমি এখানে, ও ওখানে, ডান দিকে চেপে, এপাশে পল্টু ছিল, সুজন ছিল না কে ছিল, সুজন ছিল বোধহয়। নেপালি ড্রাইভার, সে একটা চা বাগান সেইটা চেপে যাচ্ছে, সামনে একটা ছোট্ট খালি নর্দমার মতো আর কি। সেটা যেতে কিছু দূর গিয়ে গাড়িটা থামিয়ে দিল, থামিয়ে দিয়ে হেডলাইট জ্বালা, আস্তে আস্তে ব্যাক
করছে, ব্যাক করে এসে একটা জায়গায় দাঁড়ালো। দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না, হঠাৎ বললো যে স্যার ডাইনে তরফ দেখিয়ে লেপার্ড। ঠিক জানলা থেকে ফুট 5.5-6 মতো দূরে একটা লেপার্ড বসে আছে। চা বাগানে হচ্ছে ওদের আস্তানা, চা বাগানে যে গলতাগুলো থাকে ওখানে বাচ্চা দেয় থাকে। এটা আমার নাতির কাছে, একদম আরো কাছে, আমার থেকে হয়তো 1 ফুট, আমাদের 7 ফুট দূরে। আমি ভালো দেখতে পাই না, কিন্তু অন্ধকারে দুটো চোখ চোখ জল করছে। আর ও দেখতে পাচ্ছে বলে এত বড় মাথা বসে আছে। এবার ড্রাইভার, নেপালি ড্রাইভার, সেই সামনের কাঁচটা নামিয়ে ওই ফটো তুলতে গেছে। আমি ধমকে দিয়েছি খুব জোর। আর ও যদি তোর ফটো তুলে এসে তুই পারবি সামলাতে, বন্ধ করে দিয়েছে। এইবার বেশ কিছুদিন ধরে এনজয় করলে সাইলেন্টলি। গাড়িটা ছাড়বার ঠিক একটু আগে ওই নর্দমাটার পাশে যে ছোট্ট একটু চা বাগানের ইয়েটা, সেইখান থেকে দুটো বাচ্চা লেপার্ড দৌড়ে গিয়ে মার কাছে গিয়ে আশ্রয় নিল। এইবার বাচ্চা দুটোকে বাচ্চাটা ও ঘুরে চলতে শুরু করলো, বাচ্চা দুটোর সঙ্গে সঙ্গে চলে গেল। তার মানে বাচ্চা দুটোর জন্য এখন অপেক্ষা করছিল। ওইটা একটা করিডর ছিল হয়তো। ওরা যাওয়ার জন্য রেডি হচ্ছিল অথবা ফিরে এসেছে। বাচ্চা দুটো তখনও পর্যন্ত মার কাছে আসেনি বলে দাঁড়িয়ে পড়ে, মামা দাঁড়িয়ে পড়েছে, গাড়ি আসছে, দাঁড়িয়ে পড়েছে। এবার বাচ্চা দুটো যখন গিয়ে ওর মার কাছে গেল তখন ঘুরে চলে গেল। এই একটা। আর তার পরের দিন আমরা যে সিটিতে থাকি সেটা হচ্ছে ওই গরুমারা জঙ্গল, গরুমারা ফরেস্ট। সেইখান থেকে তারপরে সেই নদীর পরে আমাদের রিসোর্টের যে বিচ, সেইখানে একটা পাইথন পড়ে আছে 15 ফুটের মতো। তার পেটটা বিরাট ফুলে আছে, মানে একটা ছাগল টাগল খেয়েছে হয়তো, সেটা বইতে দেখেছিলাম। বাবা, তো এই ঘটনাগুলো যখন, মানে এই ঘটনাগুলো তুমি চোখে দেখতে বেশি ভালোবাসো না ছবি তুলতে বেশি ভালোবাসো? এখন তো তখন সবই সেলফি তুলতে পারবো না, আমি ছবি কোনোদিন তুলি না, কোনোদিন ছবি তুলি না আমি। ওরা সব তোলে। তবে সাপটাকে ওরা ওই ছবি তুলে এনে দেখেছি। আমি ওই পর্যন্ত যাইনি। আচ্ছা, ওখানে ভিটে সোহম টোহম গিয়েছিল, ওরা সোহম আবার একটু হাতও দিয়েছিল। এছাড়া আর তেমন কিছু উল্লেখযোগ্য নেই। তবে একটা উল্লেখযোগ্য কি, 3.5 ওপরে এখানে জীবনে কখনো পাখা বা এসি নেই। এত সুন্দর জায়গা, ঠান্ডা জায়গা, কিন্তু এবারে পাখা দিতে হলো, এসি তো দিতেই হলো। সেসব প্রোডাকশন থেকে দিয়েছে, ওরা অবাক হয়ে গেছে। বাহ। তো যেটু আরেকখানা জিনিস বললে, এই যে তুমি কথা বলতে বলতে বললে যে ধমকে দিয়েছিলে, এই ট্রেলারেও দেখছিলাম তুমি একটা জায়গায় আবিরদাকে লিটারালি ধমকেই দিলে, যা তুমি বড্ড বেশি কথা বলো। তুমি পর্দায় বেশি ভালো ধমকাও নাকি ব্যক্তিগত জীবনে তুমি রাগলে বেশি ভয়ঙ্কর? এইটা বলাটা ঠিক হবে না। আচ্ছা, ওটা তো অ্যাক্টিং। ব্যক্তি জীবনে আমি সাধারণত রাগটাকে আবার খোটা হয় না, কিন্তু হলে একটু বিধ্বংসী হয়ে যায়। আচ্ছা, সেটা আগে আর বেশি হতো, এখন অনেক কন্ট্রোল। কিন্তু কয়েকটি জায়গায় দেখা যায় সেটা খুব ইনএভিটেবল। ওটা না করলে পরবর্তী যে কাজগুলো সেগুলো আরো ধ্বংসাত্মক হয়ে যাবে, সেই জন্য থামাতে হয় বা বলতে হয়। কিন্তু যেটু দীর্ঘদিন, মানে এত বছরের একখানা যাত্রা, বিভিন্ন সময় অনেকে বলে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, কেউ আবার বলে হ্যাঁ বন্ধু হয়, খুব ক্লোজ। সেখানে দাঁড়িয়ে এত দিন, মানে তুমি তো বেশ কয়েকটা সময় দেখলে পরপর পরিবর্তন, কাজ, টেকনিশিয়ান, টেকনোলজির পরিবর্তন। কোন জিনিসটা তোমার মনে হয় যে বর্তমান প্রজন্মের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে, যেটা তাদের লং রানে দরকার? দেখো, এইটা চিরকালীন কথা, এটা বর্তমানে হারাচ্ছে না, চিরকালই সেটা যখনই হারিয়েছে তখনই মানুষ ভুগেছে, আর সেটা হারাতে হারাতেই যাচ্ছে এবং মানুষও ভুগতে যাচ্ছে। সেটা হচ্ছে ভালোবাসা। সকল নয়, সেটা হচ্ছে ভালোবাসা। তুমি অভিনয়কে ভালোবাসো, তুমি ইন্ডাস্ট্রিকে ভালোবাসো, যারা অভিনেতা অভিনেত্রী তাদের ভালোবাসো। ভালোবাসায় যদি কোনো খুঁত থাকে, ঘুণ থাকে, ছলনা থাকে, তার রেজাল্ট আলাদা। কিন্তু তুমি নিজেকে তো ভালোবাসো, ঠিক তেমনি করে তুমি যদি তোমার ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসো, তোমার প্রফেশনটাকে ভালোবাসো, তোমার সন্তানকে যেমন ভালোবাসো, তেমনি সবাইকে একচোখে। যে এটা কঠিন, এটা কঠিন, কারণ সমাজে তো শুধু যাদের ভালোবাসছো
সেই এলিমেন্টগুলো আছে তা তো নয়। Right. আর অনেক ধরনের এলিমেন্ট আছে, তাদের কম্পোজিশনটা তোমার পছন্দ নয় এরকম হতে পারে, এবং এই কম্পোজিশনাল ডিফেক্ট অনুযায়ী তাদের মেজাজ, স্বভাব, বৈশিষ্ট্য সেইভাবে রিয়াক্ট করবে। সুতরাং দুম করে ভালোবাসা বললে সেগুলো ভালোবাসা যায় না, তোমাকে তার রিয়াক্ট করতেই হবে। তো এইসব মিলিয়ে মিশিয়ে তো জীবন। কিন্তু তুমি মানুষকে ভালোবাসলে তুমি একটা জিনিস পাবে, যে ধরো 10 জনের সঙ্গে কাজ করছি, তার মধ্যে 8 জনকে আমার ভীষণ ওয়েল অ্যাডজাস্টেড, কিন্তু তার মধ্যে 2 জন হয়তো ঠিক তারা সহ্য করতে পারছে না, বা তারা ঠিক টোটালটার সঙ্গে তাদের সঙ্গে মিলছে না। তখন তো তাদের ওই 2 জনকে নিয়ে তো কাজ করতে হবে। যেমন প্রোডাকশন দেখবে, তেমনি একটু বয়স বেশি হয়েছে বলে একটা দায়ও তো বর্তায়, তখন সে দায়টাও নিতে হয়। তো আমার ভঙ্গিমাটা ওই রকম আননেসেসারি উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, ধমকানো ওসব নয়। আমার ভঙ্গিমাটা একটু অন্য ধরনের, সেখানে যাতে সে আঘাত না পায়, হার্ট না হয়, সে যাতে কষ্ট না পায়, সে ভালো মন্দ এটা বোঝাতে হয়, তারপর একটু মজা করতে হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু নিজেকে একটু কী হয়, একটু ব্যয় করতে হয় আর কি সব কিছু। জেঠু, আমি তোমারই একটা গল্প শুনেছিলাম যে ট্রেনেতে এক ভদ্রলোক তোমার ডান পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল, তুমি ডান পাটা সরিয়ে নিয়ে বলেছিলে এবার বাঁ পায়ের ওপর দাঁড়ান। এটা তো একটা সিচুয়েশন গেলো যেখানে তুমি মজা করে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিলে। কিন্তু এই যে বললে যে সদা মিষ্টভাষী, তোমাকে আমরা এইভাবেই চিনি যে ভালোবাসা দেওয়ার মানুষটা তুমি, কিন্তু কখনো কি পুরো এত বছরের যাত্রায় ডিপ্লোমেসি বা একটু ম্যানিপুলেটিভ হওয়ার দরকার পড়ে? তুমি কি বলবে? হয়তো তোমার ক্ষেত্রে পড়েনি, কিন্তু হাউ ডু ইউ সি দিস, তুমি কি বলবে এটা নিয়ে? এখন যারা এগুলো করেন তাদের তো একটা উদ্দেশ্য থাকে, তো সেই উদ্দেশ্যটা সম্পর্কে যদি আমি ওয়াকিবহাল না হই, তাহলে তো সেই উদ্দেশ্যটাকে তো আমি কন্ডেম করতে পারবো না। আচ্ছা, একটা উদ্দেশ্য নিয়ে তো মানুষ এগুলো করে, সেই উদ্দেশ্যটা যদি সৎ হয় অসৎ হয় যাই হোক না কারো, সেটা তুমি যতক্ষণ না জানতে পারছো ততক্ষণ পর্যন্ত তার ওই কার্যক্রমটা তুমি জাস্টিফাই করতে পারবে না। তোমার কাছে ওটা কি একটা মনে হবে, জাস্টিফাই যদি করতে যাও তাহলে তো উদ্দেশ্যটা জানতে হবে, তারপর তার ব্যবহারিক দিক জানতে হবে, তবে তো অ্যাকসেপ্ট করতে পারবে তুমি। তো সেসব আমি না জেনে কী করে বলবো? তা সেগুলো তো হয়তো ম্যাক্সিমাম জায়গায় হয়তো। বেশ, যেটি যখন জাস্টিফিকেশনের কথাটা বললে, এই আজকেই বাদামি হায়নার কবলে সেখানে দাঁড়িয়ে পরিচালক দেবালয়দা বারবার একটা কথা বলেছে যে বাঙালিরা যে গোয়েন্দারা যে গোয়েন্দাদের নিয়ে, যে ডিটেকটিভদের নিয়ে সবসময় মেতে থাকেন, তার থেকে কেন স্বপন কুমারকে সবসময় ব্রাত্য করে রাখা হয়েছে। এই জায়গাটাও কি কোথাও না কোথাও এই সিনেমায় অভিনয় করার আগে তোমার মাথায় ছিল যে সত্যি তো যে এই গল্পগুলো কেন বাঙালির, মানে যেরকম অন্যান্য জায়গায় দেখা যায় বুক শেলফে যেরকমভাবে আশ্রয় পায় অন্যান্য বই, যেরকমভাবে অন্য মানে শোকেসে যেভাবে সাজানো থাকে, সেভাবে কেন সাজানো থাকেনি? না, কেন সাজানো থাকেনি মানে এই কৈফিয়ত আমি সমাজের কাছে চাইতে পারবো না। বরং আমার একটা কি বলবো, একটা স্টেটমেন্ট আমার থাকতে পারে যে এটা মানতে হবে, এটা কেন করা হয়নি, এইসব সে তো তাহলে সে নেতার টেবিলে দাঁড়িয়ে বলতে, তা না। সত্যিই তো এগুলো মানুষ কি হয় দেখবে, এটা আমাদের মজ্জায় মজ্জায় আছে। ওটা তো একটা বইয়ের কথা গেল, তো লেখকের কথা গেল, কিন্তু তুমি দেখবে এই যারা তোমরা মাইক নিয়ে সাংবাদিকতা করো, তারা আমার খুব প্রিয়, কিন্তু কোথায় নিজের অজানিত অবস্থায়, অজ্ঞানতার মধ্যে দিয়ে এগুলো অনেক সময় করে ফেলে, যেগুলো আমার খুব মজা লাগে। তুমি একজন শহরের বাবুকে জিজ্ঞেস করছো, আচ্ছা আপনি এই যে মাসান্তে যেটা রোজগার করেন, এটা আপনার টোটাল ফ্যামিলিতে যতগুলো মেম্বার আছে সেটাকে কভার করে কিছু সঞ্চয় করার বা এটা সম্ভব হয়? ধরুন আপনি হয়তো ইত্যাদি ইত্যাদি, এইটা যে ভঙ্গিমা। এইবার এই সাংবাদিককে দেখেছি আমি, গ্রামে গেছে, হেঁটো ধুতি, খেটো ধুতি হাঁটুর উপরে পরা, গায়ে একটা গেঞ্জি হয়তো খোঁজে খোঁজে দাঁড়িয়ে। আচ্ছা আপনি যে চাষ করেন তাতে আপনার চলে?
হ্যাঁ চলে, কোনো রকমে চলে, না চলার মতো। তাতে এই যে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে তাতে কষ্ট হয় না? আমি বলছি কেন, ও তো কালা মনে করেছে নাকি? হঠাৎ ওর সামনে, আরে সভ্য মানুষটার সামনে কি সফিস্টিকেটেড হইতে বলা, যেহেতু হ্যাঁ কোথায় এটা কি কেউ বলে দিয়েছে, তার মানে ওই সাংবাদিক ওকে অপমান করছে না, ওকে ঘৃণা করছে না, কোথায় একটা টেম্পারমেন্ট তৈরি হয়ে গেছে যে এই মানুষটার সঙ্গে এইভাবে কথা বলতে হয়। তেমনি এই যে চটি বই, 30-35 পাতার বই, তাতে টোটালটাই ফুল অফ ইমাজিনেশন। তো বাঙালি ইমাজিনেশনকে ভালোবাসে না, ভালোবাসে বলেই তো সেই ঠাকুরমার ঝুলি, বেতাল পঞ্চবিংশতি, রূপকথার গল্প, এইসব শৈশবে, কৈশোরে, কৈশোর উত্তীর্ণ যৌবনের প্রথম ধাপে এগুলো বিচলিত করেনি। ওই যে দাদু ভাই, দাদু 5 বছরের শিশুকে বোঝাচ্ছে, হ্যাঁ তারপরে হলো কি, রাজকুমার তো পক্ষীরাজে চড়ে এলো, এসে তখন ওই সরোবরের মধ্যে যে জলপরী ছিল তাকে উদ্ধার করলো, তাকে সে এক সুন্দরী পরী, তখন তাকে সেই পক্ষীরাজ ঘোড়ায় চাপিয়ে তারা উড়ে চলে গেল সেই রাজকুমারীর বাবার কাছে। তাহলে সব কিন্তু শিশু, সেও কিন্তু উঠছে এর সঙ্গে। এই যে তার মধ্যে কল্পনার জাগরণ হচ্ছে, পরবর্তীকালে সেই কল্পনা এমনভাবে জাগরিত হবে আমাদের এনভায়রনমেন্টে, ওই দাদু দিদা তো থাকবে না, কিন্তু সেই কল্পনা এমন জায়গায় নিয়ে যাবে, ওই আমাদের এখন যা হয়েছে সে কল্পনা নিয়ে গিয়ে এমন গাড্ডায় ফেলে দেবে, সে গাড্ডা থেকে বাঁচতে গেলে হয় ডাক্তার লাগবে, নয় বাবা মা সাহায্য লাগবে, নয় অ্যাম্বুলেন্স লাগবে, এমন সব হবে। তা সেই জন্য সে পবিত্র যেটা কল্পনা, সেখানে তারা উঠে যেত। দেখবে পবিত্র কল্পনায় মন শুদ্ধ হয়। সত্যি কি ইয়ে হবে কি না, তাতে হয় ওটা। ধরো আগেকার দিনের গল্প তোমরা পড়েছো হয়তো, ব্রাহ্মণ ব্রাহ্মণী, তাদের খুব দুঃখের সংসার। স্টোরি রাইটার যে, সে যেহেতু সমাজ সচেতন নয়, তার অর্থনীতির জ্ঞান কম, রাজনীতি যাই বলো না কেন, সমাজ সম্পর্কে তার সেই জায়গায় না থাকার দরুন সমাজে যে অর্থনৈতিক অনটন, তজ্জনিত যে দারিদ্র, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা উচিত, এই বোধটা যদি না থাকে, অথচ মানুষের জন্য পরাণ কাঁদে, তখন তাকে কল্পনার আশ্রয় নিতে হয়। কিরকম, ব্রাহ্মণ ব্রাহ্মণের খুব দুঃখের সংসার, তার সংসার চলে না বলে এটা বর্ণনা হলো। তারপরে ব্রাহ্মণ একদিন জঙ্গলের পথ দিয়ে জঙ্গলে যেতে যেতে সন্ধে হয়ে গেল, গিয়ে সে তখন কী করি, গাছে উঠে রাত্রে কাটিয়ে দিই, গাছে উঠে চুপচাপ। হঠাৎ দেখে যে স্বপ্ন পেল, হয় কেউ স্বপ্ন পেতে গেছে, অথবা কেউ দেখেছে নিচে একটা বাঘ এসে শুলো, বাঘ এসে সেইখানে গাছের ছালটাকে চাটছে, ওই চাটে খেলে নাকি হজম হয়ে যায়। তারপরে আঁচড়ালো, আঁচড়াতে দেখে খটখট করে উঠছে, তারপর দেখে খটখট করছে কেন, তারপরে বাঘটা এরকম করে সেখান থেকে চলে গেল। দেখলো যে কি একটা চকচক চকচক করছে। তখন ব্রাহ্মণ এখন নামে, তারপর বাঘটা যদি চলে আসে, সকালবেলায় নেবে, তুলে দেখে একটা ঘোড়া মোহর বাড়ি নিয়ে, তারপর তারা সুখে সংসার করতে লাগলো। এইভাবে ওই দম্পতিকে বাঁচিয়ে দিল অর্থনৈতিকভাবে। এই যে কল্পনা, কত রকমভাবে এগুলো যে আমাদের মানে আনন্দ দিয়েছে, তো সেটা আমাদের থেকে হারিয়ে গেল কেন? যেহেতু ওই চটি বই বলে, ওই যদি মোটা বই হতো, ওই যদি নাম করা, আরও নাম করা, যারা ওই শিয়ালদা স্টেশনে অল্প আলোয় বাংলা খেয়ে সারা রাত লিখে ছাপাখানায় দিয়ে কিছু টাকা নিয়ে বাজার করে বাড়ি ফেরে না, এরম নয় বলে, বা প্রচারের জায়গায় আসতে পারে না বলে তারা ব্রাত্য হয়ে গেল, মানুষের ভাবনা থেকে হারিয়ে গেল। একটা অন্য রূপ নেয় আমাদের জীবনযাত্রা বলো, মনন বলো, সবটাই। তা কোথাও না কোথাও কি এখন তো
ধরো বাস্তবটা অনেক বেশি রূঢ় হয়ে গেছে, চারপাশে যুদ্ধ, মানে আমরা বলি নেগেটিভিটি, মানে ফেসবুক ইনস্টাগ্রামের দৌলতে আমরা সব থেকে বেশি সুখী থাকার একটা বিজ্ঞাপন করি, সেই অনুযায়ী তাহলে একটা কমেন্টের পরে কাউন্টার কমেন্ট, এটা চলে। কোথাও না কোথাও কি এখন দাঁড়িয়ে তোমার মনে হয় যে এখন যারা বড় হচ্ছে তাদের কল্পনার জগতের সঙ্গে সঙ্গে বাস্তবের সঙ্গে মিশেলটাও কোনো না কোনোভাবে করাতে হবে অনেক ছোট বয়স থেকে? 100 বার 100 বার, কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা নিজেরা সেই শিক্ষায় শিক্ষিত, মানে আমাদের মানে মানে কি বলবো, আগের প্রজন্ম কি তার আগের প্রজন্ম, কোনো প্রজন্মেই নিজেরা শিক্ষিত হয়নি, কম, একবারে হয়নি বললে ভুল হবে। ফলে হচ্ছে কি, তাদের যে বংশধররা আসছে তারা সেইভাবে তো, কিন্তু তাদের প্রাণে ইচ্ছা আছে যে আমার মানে ওয়ার্ডস এইভাবে শিক্ষিত হবে, এটা আছে, কিন্তু নিজেরাই তো জানে না, দে নো নট হাউ টু ডিল উইথ দোজ কিডস। ফলে নেগেটিভিটি এসে তো সেটা রেজিম করছে, ফলে এটা ঘেঁটে গিয়ে এটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই জন্য তো মানে ভাবনার সাথে সাথে এগুলো ঠিক পথে চালিত করা খুব কঠিন হয়ে যাচ্ছে। বেশ, এরপর একটা ছোট্ট আমরা র্যাপিড ফায়ার খেলবো, তবে তার আগে একটা প্রশ্ন হঠাৎ মাথায় এলো যে শ্রী স্বপন কুমারের চরিত্রটার সঙ্গে তুমি কিভাবে নিজেকে আবিষ্কার করলে, এবং এই যে রং চঙে দুনিয়া, আর দ্বিতীয় হলো এই যে দেবালয়দাও বলছিল যে কালারগুলো ইউজ করা হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এই কালারগুলো আমরা তথাকথিত মানে একদম ম্যাট ফিনিশ চকচকে সফিস্টিকেটেড কালার হিসেবে আমরা দেখি না। তাহলে কি রং চঙে মানেই কোথাও না কোথাও আমাদের মনে তৈরি হয়ে গেছে না এটা চিপ, এটা চিপ, এটা ঠিক চলবে না, এটা আপ টু দ্য মার্ক নয়? আমি তোমার স্ক্রিপ্টটা ভালো লেগেছিল, ওর আবেগটাকে আমি স্যালুট জানিয়েছি। মানে বাঙালির যে একটা আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য বা একটা ইমোশন, তারপর সেখানে ইমাজিনেশন নিয়ে ও যে ভেবেছে, তারপরে এই অথর যাদের ক্ষমতা নেই, যাদের সেই প্রতিপত্তি নেই, তারা কিভাবে আস্তে আস্তে হারিয়ে যায়, অথচ এককালে তারা অনেক কিছু দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এইটা নিয়ে ভেবেছে, এটা ভালো লেগেছে। তারপরেও যেটা বললো যে তোমার হাজার ভালোই লাগুক, তাতেও যদি তুমি না করো তাহলে কিন্তু ছবিটা হবে না। কেন? স্বপন কুমারকে দেখতে তোমার মতো, সুতরাং আমি প্রথমেই তো তোমাকে হাজির করব স্বপন কুমারের ছবি দিয়ে। ওনার গোঁপ আছে আর নাকের পাশের তিল আছে, সুতরাং তুমি না হলে এটা হবে না। আর তুমি না হলে এটা হবে না, এটা অনেকেই বলে, কিন্তু এটা একদম সিরিয়াসলি বলেছে। এবং দেবালয়কে আমি সন্তানের মতো ভালোবাসি, আর কেই না ভালোবাসে, ও এত আমার একটা এত লাভেবল, তা আমি তখন রাজি হলাম। কোথায় তো না বলা যায় না কখনই, অনেক কিছু ঘেঁটে ঘুঁটে তারপর না বলা যায়, কিন্তু এবার এমন জায়গায় বাধা পড়ে গেলাম যে কোনো উপায় নেই। আর আরেকটা কি বললে? রং চঙা মানেই কি? না, রংচঙা মানে কি পরিত্যাজ্য? তাহলে তো এবার মানে তোমাদের আক্রমণ করতে হয়। না, তুমি করো না, আমি বুঝতে পেরেছি তুমি কোন পথে যাচ্ছ, কিছুটা হলেও তুমি তোমার মতন করে বলো। না না, রংচঙা বুঝে গেছি, এক গাদা রং নিলাম, দুম করে লাগিয়ে দিলাম, দিয়ে তাকে চকচকে করে প্রসিদ্ধ করে দিলাম। হ্যাঁ, এটা মানে মূর্খতামি, এটা আনহেলদি মিষ্টির মতন, আনহেলদি মিষ্টির মতো। হ্যাঁ হ্যাঁ, তো সে জায়গা মতো রং করা, জায়গা মতো কালারফুল করা, সেটা তো জেনে বুঝে করা, মানুষের কোনটা ভালো লাগবে। সুতরাং দুম করে এরকম বলা তো কোনো মানে হয় না। বেশ, যেহেতু আমার কাছে তিনখানা শব্দ আছে, এই তিনটে শব্দ শোনার সঙ্গে সঙ্গে তোমার মাথায় যে রিয়াকশনটা মনে আসে, যদি কোনো লাইন মনে আসে, কোনো ঘটনা মনে আসে, তুমি সেটা তোমার মতন করে শেয়ার করতে পারো। রিয়েলিটি শো, হ্যাঁ, অনেক মানুষ ইনভলভ হয় এতে, অনেক সময় এনজয় করে, এবং অনেক মানুষের উদয়পূর্তি হয়। আচ্ছা বেশ, সুখী থাকার বিজ্ঞাপন হ্যাশট্যাগ, অন্যকে সুখী রাখো, নিজে সুখী থাকবে। আচ্ছা, পজিটিভ ভাইবস, নেগেটিভ ভাইবস, সে সব ওইটা তো আছে বলেই তো যে কোনো একটা টিকে আছে। আচ্ছা, ওই দুটোর মধ্যে একটা না থাকলে আর একটার অস্তিত্ব কোথায়? আচ্ছা, দুটো না থাকলে দুটোরই অস্তিত্বহীন।
তাহলে বরং আমরা এই অস্তিত্ব সংকট থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে যেহেতু তুমি যদি আরো একবার যারা যারা এখনো দেখেনি হলে গিয়ে তাদের জন্য একটু নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দাও। কি পত্র? নিমন্ত্রণ পত্র মানে মৌখিকভাবে। হ্যাঁ, বয়ে গেছে আমার। আমি ক্যানভাস করছি না, বাদামি হায়নার কবলে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে কি দেশ থেকে বেরিয়ে যায়নি, বলছি যে রিলিজ হয়ে গেছে। হাই হাই করে লোকে দেখছে, কোথাও নিশ্চয়ই একটা কিছু খুঁজে পেয়েছে। তো আপনাদের আমি বলবো, আপনি যান, আপনারা দেখবেন সাংঘাতিক হয়েছে, এই হয়েছে, হয়েছে, এসব বলার কোনো দরকার নেই আমার। আমি শুধু এইটুকু বলতে পারি, যারা অলরেডি দেখে ফেলেছে বা আবার দেখতে যাচ্ছে, তারা যখন বেরোবে, বেরিয়ে যদি আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন যদি জিজ্ঞেস করে রে বাদামি হায়না দেখেছিস, তখন আপনাকে বলতে হবে না দেখিনি। তখন সেইটা শুনে তারা যেটা বলবে সেটা আমি এখন আপনাদের বলতে পারবো না। সেইটা বলার পর বলবে যা তাড়াতাড়ি দেখে আয়, তখন তো ছুটবেন। তো সেইটার জন্য অপেক্ষা করে থাকুন। ধন্যবাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।